তো ঠিক আছে, আসসালামু আলাইকুম সবাই। আশা করি ভালো আছেন। অনেকদিন আপনারা পড়াশোনার থেকে একটু দূরেই আছেন। তো আহ, আমি ছোটখাটো একটা রিক্যাপ দিয়ে শুরু করি। আচ্ছা, একটা বিষয় হচ্ছে যে আমি এই যে আর্নল্ডের যে বইটা আপনাদেরকে পড়তে বলেছিলাম, এই বইয়ের থেকে আপনারা মূলত যে কাজটা করবেন যে প্রথম অধ্যায়ে যে আমি যেমন ইকোনমিক্স এর বেসিক কিছু বিষয় পড়াইছিলাম, বিভিন্ন ডেফিনেশন টাইপের কথাবার্তা ছিল, ইউটিলিটি কি জিনিস, গুডস কি জিনিস, সার্ভিস কি জিনিস, এই বিষয়গুলো আপনারা একটু ফ্যাক্টর অফ প্রোডাকশন কি 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 বিষয়, ল্যান্ড লেবার ক্যাপিটাল, এই এই বিষয়গুলো কিন্তু আপনাদের পড়ানো হয়েছিল। এর সাথে পড়ানো হয়েছিল যে অপরচুনিটি কস্ট। অপরচুনিটি কস্ট খুবই গুরুত্ব সহকারে আমি পড়াইছিলাম, আমার খুব ভালোভাবে মনে মনে আছে। আপনাদের মনে আছে কিনা আমি জানি না। তো মনে করাই দেওয়ার জন্য আরেকবার একটু দিলাম। আরেকটা জিনিস খুব ভালো করে পড়াইছিলাম, সেটা হচ্ছে যে জিরো প্রাইস ডাজেন্ট মিন জিরো কস্ট। তো এখানে একটা খুব ভালো এক্সাম্পল দেওয়া ছিল যে একটা বন্ধু যদি আপনারে ফ্রিতে সিনেমা দেখতে নিয়ে যায়, তাহলে কি এই টিকিটটা আপনি ফ্রিতে পাইলেন? এই প্রশ্নটাও আমি আপনাদেরকে সেই সময় করেছিলাম। মনে পড়তেছে কিনা একটুখানি রেসপন্স করেন। জি স্যার। আচ্ছা, তো এই ক্ষেত্রে আপনি যদি কোনো কিছু ফ্রি পান, কিন্তু ওই টাইম যে আপনার নষ্ট হইলো, ওই টাইমে আপনি মানে অন্য একটা কিছু করতে পারতেন। তো সেই অন্য একটা কিছু করার সুযোগটা কিন্তু আপনি হারাচ্ছেন, যার কারণে আপনার ওইখানে একটা অপরচুনিটি কস্ট থাকতেছে। সো আপনার কেউ কিছু ফ্রিতে দিলে দিল মানেই সেটা কিন্তু ফ্রি না। তো এই বিষয়গুলো আমাদের দেখা হয়েছিল। এরপরে হচ্ছে আমরা এফিসিয়েন্সিও দেখেছিলাম টুকটা, মানে ডেফিনেশন টাইপের, প্লাস ইকোনমিক্সের যে ফান্ডামেন্টাল প্রবলেম গুলো, হোয়াট টু প্রডিউস, হোয়েন টু প্রডিউস, ফর হুম টু প্রডিউস, এই বিষয়গুলো নিয়ে আমরা কম বেশি এখানে আলোচনা করেছিলাম। এরপরে হচ্ছে আপনার বিভিন্ন গ্রাফ টাফ সম্বন্ধে পড়ানো হয়েছিল, এবং এর সাথে আরেকটা জিনিস দেখানো হয়েছিল যে প্রোডাকশন পসিবিলিটি ফ্রন্টিয়ার খুবই গুরুত্বপূর্ণ জিনিস। এবং এইখানে কিন্তু আমি বলছিলাম যে একটা প্রোডাকশন পসিবিলিটি ফ্রন্টিয়ার মানে কনস্ট্যান্ট অপরচুনিটি কস্টের জন্য কেমন হয়, হ্যাঁ, তারপরে হচ্ছে ইনক্রিজিং অপরচুনিটি কস্টের জন্য কেমন হয়, তারপরে হচ্ছে কি বলে হচ্ছে আপনার স্টেট লাইন মানে হচ্ছে একটা স্টেট লাইন মানে হচ্ছে সেখানে ইয়ে কি মানে আপনার অপরচুনিটি কস্টটা কেমন, কনস্ট্যান্ট নাকি ভ্যারিয়েবল। তো এই বিভিন্ন শেপের আপনার প্রোডাকশন পসিবিলিটি ফ্রন্টিয়ার গুলো আমি করতে বলেছিলাম। তবে স্টেট লাইন এবং হচ্ছে মানে অর্থাৎ হচ্ছে আপনার কনস্ট্যান্ট এই অপরচুনিটি কস্ট এবং হচ্ছে ইনক্রিজিং এবং ডিক্রিজিং অপরচুনিটি কস্টের জন্য আমি ইনক্রিজিং অপরচুনিটি কস্ট এবং আরেকটা হচ্ছে কনস্ট্যান্ট অপরচুনিটি কস্ট ইত্যাদির ক্ষেত্রে আমি এই বিষয়গুলো একটু গুরুত্বের সহকারে পড়তে বলেছিলাম। আচ্ছা, এরপরে সাপ্লাই অ্যান্ড ডিমান্ড পড়ানো হয়েছিল, সাপ্লাই অ্যান্ড ডিমান্ডের থিওরি পড়ানো হয়েছিল। এর আহ, এই থিওরির অ্যাজাম্পশন গুলো কম বেশি দেখানো হয়েছিল, এবং এই এই থিওরি গুলার আপনার ভ্যারিয়েশন কিভাবে হয়, তো সে বিষয়গুলো আমরা দেখেছিলাম। এই পর্যন্ত সবাই মানে মনে পড়তেছে কিনা একটুখানি দেখেন। আছেন? একটুখানি একটুখানি রেসপন্স করেন যে এই পর্যন্ত সবার মনে আছে কিনা। জি স্যার, জি মনে স্যার। আছে স্যার। আচ্ছা, ওকে। জি তারপরে একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস দেখানো হয়েছিল যে চেঞ্জ ইন ডিমান্ড, একটা হচ্ছে চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিমান্ডেড। এটা এটা আপনারা দেখছিলেন কিনা আমি জানি না, বা আপনার মাথায় আছে কিনা আমি জানি না। তো আরেকবার শুনে মনে করাই দিচ্ছি, এই যে এ চেঞ্জ ইন ডিমান্ড, একটা হচ্ছে চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিমান্ডেড। অর্থাৎ একই সময়ে, এই যে এখানে একটা গ্রাফটা আপনারা দেখাইলে বোঝা যাবে যে একই সময়ে ধরেন একই দাম মানে একই সময়ে যে আপনার দামের পরিবর্তনের কারণে আপনার ডিমান্ড, কোয়ান্টিটি ডিমান্ডেড অর্থাৎ কত পিসের অর্ডার ছিল বা কত পিস মানুষ ডিমান্ড করে, তার যে পরিবর্তন, এটা একটা স্ট্রেট লাইন বরাবর দেখাচ্ছে যে আপনার দেখা যাচ্ছে যে অর্থাৎ কি দেখতেছি আমরা যে প্রাইস যদি বাড়ে ডিমান্ড কমে, যদি প্রাইস মানে কোয়ান্টিটি ডিমান্ডেড মানে ডিমান্ডের কোয়ান্টিটি বাড়ে যদি প্রাইস কমে, এবং ডিমান্ডেড কোয়ান্টিটি কমে যদি প্রাইস, সরি ভুল বলতেছি মানে উল্টা বলতেছি, সরি আপনার, সরি আমি একটা মিনিট সময় ফোনটা রিসিভ করে নেই।
সরি, আসলে আপনাদের ডিস্টার্ব করে দিলাম। তো আমার সাথে আছেন সবাই শুনে, এক দুজন একটু রেসপন্স করেন। জি জি স্যার। স্যার আছে। আচ্ছা, জি স্যার। দেখেন, আমি শুধু দেখতেছি, দেখেন তো জি স্যার আশিস। হ্যাঁ, বলতেছিলাম যেটা, সেটা হচ্ছে যে কোয়ান্টিটি ডিমান্ডেড, আরেকটা হচ্ছে সরি চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিমান্ডেড, আরেকটা হচ্ছে যে চেঞ্জ ইন ডিমান্ড। তো আমরা সহজ ফর্মুলা কি জানি, যে দাম বাড়লে ডিমান্ড কমে, দাম কমলে কমলে ডিমান্ড বাড়ে। তো এই একটা স্ট্রেট লাইন বরাবর যদি আপনি খেয়াল করেন, তাহলে দেখবেন যে যে কোয়ান্টিটি 5 টাকা দামে যে কোয়ান্টিটি ডিমান্ড ছিল, একটু বেশি পরিমাণ ডিমান্ড ছিল, আর 20 টাকা দামে একটু কম পরিমাণ ডিমান্ড ছিল। অর্থাৎ দাম কমলে ডিমান্ডের মানে চাহিদার পরিমাণ, আমি বাংলায় বলছি, যদি দাম কমে তাহলে চাহিদার পরিমাণ বাড়তেছে, আর যদি দাম বাড়ে, এই অয় অক্ষ বরাবর দাম, তো অয় অক্ষ বরাবর দেখেন যে দাম যদি বাড়ে তাহলে ডিমান্ডের পরিমাণ আস্তে আস্তে কমে আসতেছে। এটা একই টাইমে, মানে একটা নির্দিষ্ট টাইমে। কিন্তু দেখা যাচ্ছে যে অন্য আরেকটা টাইমে বা আরো কয়েকদিন পরে যে, বা কয়েক মাস পরে যে, দেখা যাচ্ছে যে ওই সেম দামে আপনার ডিমান্ড আগে যে ডিমান্ড ছিল সেই ডিমান্ড থেকে কম বেশি হচ্ছে। দাম সেম, কিন্তু ডিমান্ডের পরিমাণ এই ক্ষেত্রে দেখা যাচ্ছে বাড়ছে। আবার এই বাম পাশের চিত্রটা যদি আপনারা খেয়াল করেন, তাহলে হচ্ছে দেখবেন যে, সরি ডান পাশের চিত্রটা যদি খেয়াল করেন তাহলে মানে বি নাম্বার, তাহলে দেখবেন যে একই টাইমে একই দামে মানুষের ডিমান্ড মানে চাহিদার পরিমাণ কমেছে। তো এই যে ভিন্ন টাইমে মানুষের একই দামে মানুষের চাহিদার পরিমাণ ভিন্ন হচ্ছে। এবং কিন্তু একটা জিনিস খেয়াল করেন, যে একটা নির্দিষ্ট টাইমে কিন্তু একটা সরলরেখা বরাবরই সেটা মুভ করতেছে। তো এই ভিন্ন টাইমে একই দামে এই যে ডিমান্ডের কোয়ান্টিটির পরিবর্তন, অর্থাৎ হচ্ছে চাহিদার পরিমাণের যে পরিবর্তন, সেটাকে আমরা বলতেছি শিফট ইন বা চেঞ্জ ইন ডিমান্ড। আর একটা স্ট্রেট লাইন বরাবর একই সময়ে, অর্থাৎ একটা নির্দিষ্ট সময়ে দাম বাড়লে চাহিদা মানে চাহিদার পরিমাণ কমতেছে, সরি বাড়তেছে, আর দাম বাড়লে চাহিদার পরিমাণ কমতেছে, এটাকে আমরা বলতেছি চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিমান্ডেড। আমার এই কথা দুটা পরিষ্কার কিনা? ক্লাসে বহুবার দেখাইছি, তারপর আরেকবার একটু দেখাই দিলাম। দেখেন এই দুইটা কথা আমার পরিষ্কার কিনা, পরিষ্কার না হলে আরেকবার বলেন। আমার কথা শুনতে পাচ্ছেন? জি স্যার। জি স্যার। পরিষ্কার না হলে বুঝতে বলেন, পারছি স্যার, আরেকবার বলে বুঝতে দিই, সমস্যা নাই। না স্যার, বুঝছি। এই যে এই দুইটা লাইন যদি শুনি দেখেন, তাহলে আশা করা যায় আরো ভালো করে বুঝবেন। আচ্ছা, এখন আমি আরো সামনে যাই। তো এইখানে সাপ্লাই ডিমান্ডের বিভিন্ন থিওরি, বিভিন্ন টাইপস অফ গুডস পড়ানো হয়েছিল, কোনটা নর্মাল গুডস, ইনফেরিয়র গুডস, নিউট্রাল গুডস। এই গুডস মানে এইগুলা হচ্ছে কখন কোনটা কিসের মানে ইনকামের সাথে কোনটা বাড়ে কোনটা কমে, এগুলো আমি কিন্তু কম বেশি আলোচনা করেছিলাম। এখানে আরেকটুখানি পড়ে নিয়েন, কারোর কাছে ক্লাস লেকচার নোট করা থাকলে সেগুলো একটু আপনারা কালেক্ট করে দেখে নিতে পারেন। আচ্ছা, এর পরবর্তীতে যেটা দেখছিলাম সেটা হচ্ছে যে ইউটিলিটি কি জিনিস, এবং আপনার হচ্ছে ল অফ ডিমিনিশিং মার্জিনাল ইউটিলিটি। এই জিনিসটা কিন্তু আপনাদের মনে আছে কিনা আমি জানি না, মনে না থাকলে আর একটুখানি স্মরণ করাই দিতে যাচ্ছি। কথা বুঝছেন? মানে অর্থাৎ 3 চ্যাপ্টার পর্যন্ত আপনাদের থরলি পড়া লাগতেছে। তারপরে পরবর্তীতে যেটা আসতেছে সেটা হচ্ছে, আমি এটা অফ করলাম, অফ করে আবার নতুন অন্য কন্টেন্ট চালু করতেছি। সেটা হচ্ছে যে আপনার ল অফ ডিমিনিশিং মার্জিনাল ইউটিলিটি আর ইউটিলিটি, ইউটিলিটি কি জিনিস এবং মার্জিনাল ইউটিলিটি কি জিনিস, এবং ল অফ ডিমিনিশিং মার্জিনাল ইউটিলিটি, এই বিষয়টা নিয়ে আমি আলোচনা করেছিলাম। একটু এটা সবার মাথায় আছে কিনা? ইভেন মনে হয় কোনো একটা জায়গায় কোনো একদিন মনে হয় এটার উপর পরীক্ষাও নিয়েছিলাম। একটু রেসপন্স করেন। একটুখানি রেসপন্স করেন কেউ একজন। জি স্যার আছি। আচ্ছা, থাকলে আলহামদুলিল্লাহ। আচ্ছা, ওই একটা জিনিস শুনি।
আচ্ছা, এখন আমি যে জিনিসটা দেখানো হয়নি এখন, সেটা হচ্ছে যে প্রোডাকশন ইকোনমিক্স এর খুব সামান্য কিছু টপিক, এটা আমার বাদ ছিল। এই জিনিসটা আমি শুনি ছোট্ট করে দেখাই দিচ্ছি আপনাদের। ওয়েট, একটা মিনিট শুনে ওয়েট করেন। আমার এই যে একটা ফাইলে গোছায় আমি আপনার একটা জায়গায় নিয়ে আসছি, যাতে আমার ডেলিভারি দিতে সহজ হয় এবং আপনাদেরও বুঝতে সহজ হয়। হ্যালো, হ্যাঁ, সবাই কি দেখতে পাচ্ছেন? একটুখানি সবাই একটু কাইন্ডলি রেসপন্স করেন, আমি শুরু করে দেবো। জি স্যার, দেখা জি যাচ্ছে স্যার, স্যার। দেখা যাচ্ছে স্যার। আচ্ছা, ওকে, দেখেন একটু খেয়াল করেন। প্রোডাকশন ইকোনমিক্স হচ্ছে যে আমরা প্রোডাকশনের সাথে সম্পর্কিত যে খরচ খরচা এবং তার আহ, যে এক কথা যদি আমি বলি ব্যবস্থাপনা, সেটা উপরে যে আলোচনা করা হয় সেটা হচ্ছে প্রোডাকশন ইকোনমিক্স। এবং তার থেকে আপনার লাভ লসের হিসাবটা অনেক ক্ষেত্রে ডিটারমাইন করে এই প্রোডাকশন কস্ট। কেননা একটা কথা আপনারা প্রায়শই শুনে থাকবেন গ্রামগঞ্জে, যে যে আপনি যদি আহ, কিনে লাভ না করতে পারেন তাহলে বিক্রি করে লাভ করতে পারবেন না। ঠিক একই ভাবে আপনি যদি কোনো প্রোডাকশন কোম্পানি চালান, তাহলে সেই প্রোডাকশন কোম্পানি যদি আপনার উৎপাদন খরচ কমাইতে না পারে, অর্থাৎ কম মূল্যে যদি উৎপাদন না করতে পারে, তাহলে সে আসলে লাভের মুখ দেখা তার পক্ষে কষ্টকর ব্যাপার। তো এই জন্যই আপনার এই প্রোডাকশন ইকোনমিক্স বোঝাটা কম বেশি গুরুত্বপূর্ণ। এখন এই এই জন্য আপনি দেখবেন যে প্রফিটেবিলিটি এবং এফিসিয়েন্সির ক্ষেত্রে এই প্রোডাকশন ইকোনমিক্সটা খুবই একটা কি রোল প্লে করে। আর খুব গুরুত্বপূর্ণ একটা দুইটা জিনিস, সেটা হচ্ছে একটা হচ্ছে ফিক্সড কস্ট, আর একটা হচ্ছে যে ভ্যারিয়েবল কস্ট। আর টোটাল কস্ট তো বুঝতেছেনি, এদের দুইটা যোগফল। এখন ফিক্সড কস্টটা কি জিনিস? ধরেন আপনি আহ পানির বোতল উৎপাদন করবেন, তো তার জন্য আপনার ব্লো মোল্ডিং মেশিন কিনতে হবে। তো ব্লো মোল্ডিং মেশিন আপনি একবার কিনবেন নাকি বারবার কিনবেন? স্যার, একবার। একবার কিনবেন, ওইটা দিয়ে দীর্ঘদিন প্রোডাকশন করবেন। ওকে, আপনার নিশ্চয়ই একটা ঘর লাগবে, একটা প্রোডাকশন ফ্যাসিলিটি লাগবে, কিছু জায়গা লাগবে। এই জায়গাগুলো কি আপনি এই ঘরটা কি আপনি একবার বানাবেন নাকি প্রতিদিনই বানাবেন? স্যার, একবারে একবার বানাবো স্যার। স্যার। আচ্ছা, এখন আপনি মোল্ড দিয়ে যদি 100 পিস বোতল উৎপাদন করেন, তাহলে ওই মেশিন, ওই জায়গা, ওই ঘরের যে খরচ, সেটা কি একই থাকবে? আহ, নাকি যদি আপনি মানে সরি 100 পিস যদি উৎপাদন করেন, আবার যদি 1000 পিস উৎপাদন করেন, তাহলে ওই যে প্রথমে যে মেশিন, যে জায়গা, যন্ত্রপাতি কিনছিলেন, ওইগুলোর দাম কি মানে খরচ কি একই থাকবে নাকি পরিবর্তন হবে? একই থাকবে স্যার। স্যার, একই থাকবে। একই থাকবে। এইটাই হচ্ছে এর ডেফিনেশন, যে আপনার ফিক্সড কস্ট হচ্ছে যে আপনার ডু নট চেঞ্জ উইথ লেভেল অফ আউটপুট। অর্থাৎ আপনি যত ইউনিটই উৎপাদন করেন না কেন, ওই প্রথমে একবারই তার খরচটা হবে, পরবর্তীতে তার খরচ বাড়বে বা কমবে না, কিন্তু এটা ফিক্সড। সেটা কি হইতে পারে? স্যার, যে একটা আপনি প্রশ্ন আছে স্যার আমার। বলেন। স্যার, আমরা যখন 100 পিস থেকে 1000 পিস যখন উৎপাদন করতেছি স্যার, সেক্ষেত্রে আমাদের মানে মানে এটা ফিক্সড কস্টই থাকতেছে। কিন্তু স্যার, সেক্ষেত্রে যদি আমরা আরো ম্যাসিভ অ্যামাউন্ট যদি প্রোডাকশন করি, সাপোজ 10,000 ইউনিট বা 1,00,000 ইউনিট, সেক্ষেত্রে হ্যাঁ, তো স্যার তখন আমার আমাদের মেশিন, এটা ফিক্সড হ্যাঁ হ্যাঁ কস্ট হ্যাঁ, থাকে না। আপনার কথা বুঝছি। তখন আপনার মেশিন বেশি লাগতেছে, তাই তো? জি স্যার, এটাই হ্যাঁ, মেশিন বেশি বলতেছি, লাগতেছে তখন তো কিন্তু, আমাদের মেশিনের খরচ আরো বেড়ে যাবে। হ্যাঁ, কিন্তু আমার কথা হচ্ছে যে ওই মেশিনগুলো একবার কেনার পরে
আপনি প্রোডাকশন যদি কম বেশি করেন, ধরেন আপনি 20টা মেশিন কিনলেন, আপনি প্রোডাকশন যদি কম বেশি করেন ওর রেঞ্জের মধ্যে, ধরেন একটা মেশিনের ক্যাপাসিটি সর্বোচ্চ দিনে 1000 পিস, কিন্তু আপনি ধরেন ওর রেঞ্জের মধ্যে যদি আপনি প্রোডাকশন করেন, তাহলে কি ওটা ফিক্স থাকতেছে নাকি ফিক্স থাকতেছে না? আমার কথা হচ্ছে এইটাই। জি স্যার, ফিক্স থাকে সেটা এটা। fix, আমি এটাই বলতে চাচ্ছি। কিন্তু দেখেন মানে তো এইগুলোর মধ্যে কি আসতেছে, ফ্যাক্টরির ভাড়া আসতেছে, তারপরে মানুষের যে আপনি বেতন দেন এই বেতনগুলো আসতেছে, মেশিন কেনার খরচ আসতেছে, আপনি যে বীমা মানে ইন্স্যুরেন্সের যে টাকা দেন এটা তো আপনার প্রতি মাসে দিতেই হচ্ছে। এটা তো কোনো চেঞ্জ নাই। আপনি 10টা বোতল তৈরি করেন আর 20টা তৈরি করেন, কিন্তু আপনি দেখেন আপনি যে প্লাস্টিক কিনবেন, যে বিদ্যুৎ বিল দিবেন, এইগুলো কি আপনার 10টা বানাইলে আহ, আর 100টা বানাইলে কি একই রকম দেয়া লাগবে নাকি ভিন্ন দেয়া লাগবে? স্যার ভিন্ন স্যার। হ্যাঁ, অর্থাৎ স্যার এটাই ভিন্ন দেওয়া হচ্ছে যায়। ডেফিনেশন, যে আপনার এটা ডিরেক্টলি ভ্যারি করে লেভেল অফ আউটপুটের সাথে। অর্থাৎ আপনি আউটপুট যত বাড়াবেন ভ্যারিয়েবল কস্ট তত বাড়বে, আউটপুট কমাইলে ভ্যারিয়েবল কস্ট কমবে। তো এর মধ্যে কি কি বিষয়গুলো আসে, যে র ম্যাটেরিয়ালস, যেমন বললাম যে আপনার বোতলের র ম্যাটেরিয়ালস হলো প্লাস্টিক। তারপরে হচ্ছে টেম্পোরারি ওয়ার্কার, যদি আপনি বাড়ি থেকে ভাড়া বেসিসে কোনো ওয়ার্কার নেন, কিন্তু পার্মানেন্ট ওয়ার্কারদের স্যালারি কিন্তু আপনার ফিক্সড কস্ট, কারণ ওটা দেয়াই লাগতেছে। ইলেকট্রিসিটি বিল, তো এই বিষয়গুলো হচ্ছে আপনার ভ্যারিয়েবল কস্টের সাথে মধ্যে চলে যায়। তো ভ্যারিয়েবল ফিক্সড কস্ট হচ্ছে যে আপনি একবারই কস্ট হবে, এবং প্রোডাকশন মানে অর্থাৎ প্রোডাকশন ভলিউমের কম বেশির সাথে এই কস্ট চেঞ্জ হবে না। আর ভ্যারিয়েবল কস্ট হচ্ছে যে প্রোডাকশন ভলিউম বাড়লে ভ্যারিয়েবল কস্টও বাড়বে, প্রোডাকশন ভলিউম কমলে ভ্যারিয়েবল কস্ট কমবে। এইটাই হচ্ছে এই দুটার কি ডিফারেন্স। আর এই স্যার ডিফারেন্সটাও আপনি একটুখানি দেখে নিতে পারেন, একটা টেবিল আকারে একটুখানি দেখে নিতে পারেন, বা আমাকেও যদি বলেন আহ, যে আমি দেওয়ার চেষ্টা করতে পারি। আচ্ছা, আমি ওইটা একটুখানি পরে দিচ্ছি। তো এখানে একটা এক্সাম্পল আছে, এক্সাম্পলটা আপনারা দেখতে পারেন। তো আহ, একটা মিনিট, কারণ আমি ইয়েটা একটুখানি এইখানে বসাই নেই, যাতে আপনাদের ইজিলি দিতে পারি। আচ্ছা দেখেন, দেখতে পাচ্ছেন কিনা এটা? দেখতে পাচ্ছেন সবাই? জি জি স্যার। স্যার, আছি স্যার। আচ্ছা, এবার এইখানে একটা আমি নেট থেকে একটা একটুখানি আপনার ইয়েটা নিলাম, একটা ইমেজ নিলাম, যে এইটা হচ্ছে আপনার যে ফিক্সড কস্ট, টোটাল কস্ট আর ভ্যারিয়েবল কস্ট। আপনি শুনে এখানে গ্রাফিক্যালি একটু একটা জিনিস দেখাই। দেখেন, ফিক্সড কস্ট কি জিরো হওয়া পসিবল? ফিক্সড কস্ট কি জিরো হওয়া পসিবল?
না স্যার। জিরো হওয়া পসিবল না? হ্যাঁ, আসলে জিরো পসিবল হওয়া স্যার, পসিবল। ফিক্সড কস্ট স্যার না, জিরো হইতে পারে তো। জিরো হতে, আচ্ছা যদি আপনি টোটালি কিছু না করেন, যদি আপনি ফ্যাক্টরি না বানান, তাহলে জিরো হইতে পারে। কিন্তু যদি ফ্যাক্টরি বানান, তাহলে শুধু যদি জমি কিনেও ফেলায় রাখেন, তাও তো ফিক্সড কস্ট হয়ে গেল। আমার কথা বুঝতেছেন? জি এই স্যার, জন্য এই যে বুঝতে পারছি স্যার। জি নীল স্যার। রঙের যে লাইনটা, এটা দেখেন যে ফিক্সড কস্ট কিন্তু কনস্ট্যান্ট। মানে এটা যদি একবারই হয়, মেশিনের দাম তো মানে আপনি আহ, মেশিনের দাম যা সেটাই তো থাকতেছে, জমির দাম যা সেটাই তো থাকতেছে। আপনি যে ঘর বানাইলেন তার জন্য যা খরচ হইলো সেটা তো একবারই করছেন, বারবার তো করতেছেন না। সো আপনার ফিক্সড কস্ট কিন্তু কনস্ট্যান্ট থাকতেছে। পরিষ্কার কিনা এই পর্যন্ত? জি স্যার, পরিষ্কার পরিষ্কার। এবং ফিক্সড কস্ট কিন্তু জিরো হইতে পারতেছে না। যদি আপনি ফ্যাক্টরি না করেন, যদি প্রোডাকশন না করেন, তখন জিরো হইতে পারে, না হলে জিরো হবে না। কিন্তু ভ্যারিয়েবল কস্ট, ধরেন আপনি ফ্যাক্টরি স্থাপন করলেন, মেশিনপত্র কিনলেন, কিন্তু ওই যে বোতলের ফ্যাক্টরির উদাহরণ দিচ্ছিলাম, আপনি একটা বোতলও বানান নাই, তাহলে আপনার ভ্যারিয়েবল কস্ট কি জিরো হইতে পারে নাকি হইতে পারে না? পারে স্যার। হইতে পারে স্যার। সবাই কি আছেন নাকি? এ- জি স্যার, আছি স্যার, সবাই আছি স্যার, আছে স্যার, আমরা আছি। জি স্যার আছি। আচ্ছা, না বুঝতে বলেন। আর টোটাল কস্ট কি হবে? টোটাল কস্ট কিন্তু ফিক্সড কস্ট কিন্তু হয়েই গেছে, তো তার সাথে ভ্যারিয়েবল কস্টের যোগ হবে। অর্থাৎ এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা তো আপনার ফিক্সড কস্ট আগে থেকে হয়েই আছে। তাহলে ওর সাথে যত ভ্যারিয়েবল কস্ট যোগ হবে, যত ইউনিট বাড়বে, তত আস্তে আস্তে ভ্যারিয়েবল কস্ট বাড়বে। এই গ্রাফ ক্লিয়ার হইলে আমি সামনে যাব, একটু ডেফিনেশনটা দেখবো। জি স্যার স্যার, জি স্যার, ক্লিয়ার হয়েছে। আচ্ছা সরি, ডিফারেন্সটা দেখবো, ডেফিনেশন না, ডিফারেন্সটা দেখবো। ডিফারেন্স কি বলতেছে যে দেখেন, ডেফিনেশন তো আপনাদের বুঝালাম যে এটা কনস্ট্যান্ট থাকবে, প্রোডাকশন ভলিউমের সাথে কম বেশি হবে না, কিন্তু এটা ভ্যারি করবে লেভেল অফ প্রোডাকশনের সাথে। প্রোডাকশন ভলিউম বাড়লে বাড়বে, কমলে কমবে। কোন জিনিসগুলো, এক্সাম্পল গুলো আমি তো একটু আগেই দেখাইলাম, যে স্যালারি, র ম্যাটেরিয়াল, এগুলা। আচ্ছা, রিমেইনস দ্য সেম ইভেন আউটপুট চেঞ্জেস, এটা তো আগেই বলছি যে আপনার আউটপুট যদি চেঞ্জ হয়, যে সেক্ষেত্রে ফিক্সড কস্ট পরিবর্তন হবে না। এই জন্যই তো নাম হয়েছে ফিক্সড কস্ট। আর এই ক্ষেত্রে পরিবর্তন হবে। আর এইটা গুরুত্বপূর্ণ, আপনার যদি জিরো হয়, মানে এটা কি জিরো হইতে পারে? ফিক্সড কস্ট কিন্তু জিরো হইতে পারে, কিন্তু আহ, কি বলে আপনার, যদি প্রোডাকশন জিরো হয়, অর্থাৎ প্রোডাকশন যদি করেনি না, এটা হচ্ছে যে যদি ফ্যাক্টরি কি বলে আপনার, সরি ভুল বলতেছি, এটা হচ্ছে যে আপনার জিরো, এই যদি ফ্যাক্টরি স্থাপনই না করে, তাহলে সেক্ষেত্রে আপনার এই ফিক্সড কস্ট জিরো হবে। কিন্তু যদি আপনি প্রোডাকশন করতে যান, যদি ফ্যাক্টরি অ্যাটলিস্ট স্থাপনও করেন, সেক্ষেত্রে কিন্তু ফিক্সড কস্ট আপনার হয়ে যাচ্ছে। এখন আউটপুট যখন জিরো, পুরাটা হাইলাইট না করি, আউটপুট যখন জিরো, তখন ঘটনা কি ঘটতেছে এটা আমি দেখি। আউটপুট যদি জিরো হয়, তখন কি ফিক্সড কস্ট থাকে নাকি থাকে না? ফিক্সড কস্ট তখনই কিন্তু সেম থাকে। এর আগের গ্রাফটা যদি আমি দেখি, এই যে আউটপুট যখন এখানে জিরো, আউটপুট যখন জিরো, তখন কিন্তু ফিক্সড কস্ট আছে। আবার যখন আউটপুট বাড়তেছে, তখন কিন্তু ফিক্সড কস্ট কনস্ট্যান্ট থাকতেছে। কিন্তু আউটপুট যখন জিরো, তখন কিন্তু ভেরিয়েবল কস্ট জিরো, অর্থাৎ ভেরিয়েবল কস্ট থাকে না। পরিষ্কার কিনা এই কথাটা? এই পর্যন্ত কি পরিষ্কার? জি স্যার, পরিষ্কার স্যার। জি স্যার। ওকে, পরেরটা দেখি, যে টাইম ফ্রেম। দেখেন ফিক্সড কস্ট কিন্তু একটা লং রানের জন্য আপনার ফিক্সড কস্টটা কিন্তু পরিবর্তিত হয়। যেমনটা ওই যে প্রথম দিনই বলতেছিলেন, যে আমি যদি প্রোডাকশন ভলিউম অনেক বেশি বাড়াই দেই, তখন তো আমার ফ্যাক্টরি সাইজ বড় করা লাগে, তখন তো ফিক্সড কস্ট বাড়বে। হ্যাঁ, ডেফিনেটলি ফিক্সড কস্ট বাড়বে, কিন্তু সেটা কিন্তু একটা লং রানের বিষয়, একটা লং টার্মের বিষয়। কিন্তু ভ্যারিয়েবল কস্ট আপনি যদি একটা ইউনিটও বাড়ানো বেশি করেন, অর্থাৎ আপনি 100টা বোতল প্রোডাকশন করতেন, এখন একটা বেশি করেন, তার জন্য কিন্তু আপনার এটা কি বলে, আউট মানে কি, ভেরিয়েবল কস্টটা বাড়বে। আবার এটা কিন্তু লং রানের জন্য, অর্থাৎ যদি আপনি যখন আস্তে আস্তে প্রোডাকশন ভলিউম আপনার অনেক বেশি হয়ে যাবে, কোম্পানির সাইজ যখন বেশি হবে, তখন কিন্তু আপনার তখনও কিন্তু ভ্যারিয়েবল কস্ট বাড়বে। অর্থাৎ
এটা আপনার শর্ট রান এবং লং রান উভয় ক্ষেত্রেই এটা পরিবর্তনশীল। কিন্তু এটা শুধু এই ফিক্সড কস্ট হচ্ছে হচ্ছে শুধুমাত্র লং রানের জন্য পরিবর্তনশীল। আচ্ছা, ইউনিট কস্টকে ইম্প্যাক্ট করে কিনা? ইউনিট কস্টকে ইম্প্যাক্ট করে কিনা দেখেন, এই ফিক্সড কস্টটা কিন্তু আপনি কিন্তু একদিনে তুলতে পারেন। মেশিনের দাম কি আপনি একদিনে তুলতে পারেন? একদিনে কিন্তু তুলতে পারেন না। যেহেতু একদিনে তুলতে পারেন না, একটা লং টাইম ধরে আপনাকে এটা তুলতে হয়। এই জন্য এটাতে এটা ইউনিট কস্টের উপর খুব অনেক বেশি পরিমাণ ইউনিটের উপর দীর্ঘদিন ধরে এটাকে ডিস্ট্রিবিউট করতে হয়। আর ভ্যারিয়েবল কস্ট কি হয় আপনার? ডিরেক্টলি আপনি যদি একটাও বাড়ান তাহলে কিন্তু আপনার ওটা ডিরেক্টলি আপনারে এফেক্ট করে। যাই হোক, এই ছিল হচ্ছে ওভারঅল কথাবার্তা ফিক্সড কস্ট, ভ্যারিয়েবল কস্ট এবং টোটাল কস্ট নিয়ে। আমি পরের টপিকে যাচ্ছি, ইকোনমিক্স অফ স্কেল। দেখেন, আমি আগের আগের টপিক সবার পরিষ্কার তো? ফিক্সড কস্ট, ভ্যারিয়েবল কস্ট, টোটাল কস্ট এবং তাদের পার্থক্য, গ্রাফ। জি স্যার। এখানে আবু বক্কর সিদ্দিক পরিষ্কার। ক্লিয়ার, অনিক কর, সৌরভ ক্লিয়ার? হ্যাঁ স্যার, ক্লিয়ার। ওকে, ইকোনমিক্স অফ স্কেল। আমারে একটা কথা একটুখানি বলেন, আপনি যদি বাজারে যে 1 কেজি আপেল নেন, দাম যদি পড়ে 300 টাকা, আপেলের কেজি 300 টাকা করে, আপনি যদি ওই দোকানদারকেই বলেন যে ভাই আমি 50 কেজি আপেল নেব, দাম কি 300 টাকায় নিবে উনি, নাকি একটু কম বেশি করবে? একটু কম করবে স্যার। কম বেশি নিবি স্যার, কম নেই। হ্যাঁ, আমি যখন লার্জ স্কেলে কোনো জিনিস ক্রয় করি তখন কিন্তু আমার ইউনিট প্রাইস কম পড়ে। এই অ্যাডভান্টেজটাকেই আমি বলতেছি ইকোনমিক্স অফ স্কেল। সরকার বলে এক সপ্তাহের ভিতরে দেশ কন্ট্রোল করে দেয়, আর আজ 1 মাস হয়ে গেল দেশ কন্ট্রোল। এখন মাইক আগেকার মাইক দেশে অন আছে কারে? মাইকটা অফ করো। ওই আবু যে বকর মাইক। মাইকটা অফ করো। ঢাকাটা দীপ্তি, মাইকটা অফ করো। আচ্ছা, তো এই মাইক অফ করছে। এখন কথা হচ্ছে যে দেখেন, আমার কথা বুঝছেন? ইকোনমিক্স অফ স্কেলের বিষয়টা কি, যে এখন আমি যে আপনার বোতলের ফ্যাক্টরির উদাহরণে আসি। আপনার বোতলের ফ্যাক্টরিতে আপনি যদি একই মেশিন দিয়ে ধরেন 50টা করে আপনি উৎপাদন করেন, তাহলে আপনার ইউনিট প্রোডাকশন কস্ট কম পড়বে, নাকি যদি আপনি 500টা উৎপাদন করেন তাহলে ইউনিট প্রোডাকশন কস্ট কম পড়বে? বেশি প্রোডাক্ট 100টা উৎপাদন করলে কম পড়বে, 500টা। নাকি 500টা উৎপাদন করলে কম পড়বে? 500 টাকা। স্যার 500। 500 স্যার। সাধারণত এটাই। কিন্তু হ্যাঁ, যদি ওই যে একটা মেশিনের ক্যাপাসিটির বাইরে চলে যায়, তখন কিন্তু আপনার একটা বেশি ফিক্সড কস্ট হয়ে যায়, নতুন মেশিন কিনতে হচ্ছে, তখন আমার অনেক বেশি পড়ে যাবে, সেটা আলাদা বিষয়। কিন্তু ওই রেঞ্জের মধ্যে, ওই রেঞ্জটার মধ্যে আপনার কিন্তু সাধারণত আহ, যত বেশি প্রোডাকশন করবেন, যত বেশি কিনবেন, তত আপনার ইউনিট কস্ট কম পড়বে। এটাই হচ্ছে ইকোনমিক্স অফ স্কেল। এখন দেখেন, দুইটা বিষয়, একটা হচ্ছে যে টাইপ গুলো শুনে আমি দেখবো যে ইন্টারনাল ইকোনমিক্স অফ স্কেল, এক্সটার্নাল ইকোনমিক্স অফ স্কেল। তাহলে বেনিফিটস, ইন্টারনাল ইকোনমিক্স অফ স্কেল বেনিফিটস দ্যাট অ্যারাইজ ফ্রম উইথিন দ্য ফার্ম। মানে একটা ফার্মের মধ্যে এই ধরনের বেনিফিট যদি আমি নিতে পারি, অর্থাৎ একটা কোম্পানির মধ্যে যদি এটা নিতে পারি, তাহলে হচ্ছে আমার বলতেছি সেটা হচ্ছে ইন্টারনাল। সেটা কি হইতে পারে? আমি বাল্কে পারচেস করব, অর্থাৎ একসাথে অনেকগুলা কিনবো, একটা একটা করে না কিনে, অল্প অল্প করে না কিনে একসাথে অনেকগুলা কিনবো, তাহলে দাম কম পড়বে। আচ্ছা, টেকনোলজিটারে আর একটু বেটার ইউজ করব, তাহলে আবার ভালো মেশিন আনবো, তাহলে ভালো মেশিন নিয়ে আসলে আমার প্রোডাকশন বেশি হবে, দ্রুত হবে, তাতে আমার দাম কম পড়বে। খুব দক্ষ শ্রমিক আনবো, তাহলে অদক্ষ শ্রমিক যদি আমার প্রতিদিন, মানে সরি প্রতি ঘন্টায় 20টা করে প্রোডাকশন করতে পারে, আমার দক্ষ শ্রমিক আনলে সেখানে আমি 30টা করে প্রোডাকশন পাবো। তাহলে আমার কি, লেবারের জন্য যে খরচটা হতো পার ইউনিটে, সেই খরচটা আমার কমে গেল না? জি স্যার। বুঝতে পেরেছেন জি কিনা? স্যার।
তো এইটাকে আমরা বলতেছি ইন্টারনাল ইকোনমিক্স অফ স্কেল। অর্থাৎ আমি কেনার সময় বেশি করে কিনবো, ভালো মেশিন ইউজ করব, ভালো শ্রমিক নিয়োগ করবো। আর এক্সটার্নাল ইকোনমিক্স অফ স্কেলটা আমরা কি বলতেছি, যে বেনিফিটস দ্যাট অ্যারাইজ ফ্রম দ্য ইন্ডাস্ট্রি অ্যাজ এ হোল। আচ্ছা, ইন্ডাস্ট্রি আর ফার্ম বলতে একটা বিষয় আছে। ইন্ডাস্ট্রি বলতে ধরেন একটা লাইনের একটা টাইপের প্রোডাক্টের জন্য যতগুলো ফ্যাক্টরি আছে সব মিলে একটা ইন্ডাস্ট্রি। যেমন ফিল্ম ইন্ডাস্ট্রি, মানে কি, ফিল্ম কি একটা কোম্পানি বানায়? অনেকগুলো কোম্পানি বানায়, সেগুলো মিলাই একটা ইন্ডাস্ট্রি। আচ্ছা, বোতল, এই পানির বোতল কি একটা কোম্পানি বানায়? অনেকগুলো কোম্পানি আছে। কিন্তু ড্রিঙ্কিং ওয়াটার ইন্ডাস্ট্রি, ওষুধ কি একটা কোম্পানি বানায়? ওষুধ কিন্তু অনেকগুলো কোম্পানি বানায়। এই সবগুলো কোম্পানি মিলে কি আমরা বলছি, ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি। আমার মনে হয় ইন্ডাস্ট্রি আর ফার্ম, বা ইন্ডাস্ট্রি আর কোম্পানি, কোম্পানি যা ফার্মও তাই। তো ফার্ম আর ইন্ডাস্ট্রি, এটা কি বুঝতে পারছেন পার্থক্য? জি স্যার। জি স্যার। আচ্ছা দেখেন, তাহলে একটা ইন্ডাস্ট্রি অ্যাজ এ হোল যদি আমি বেনিফিট নিতে পারি, সেটারে আমি বলতেছি এক্সটার্নাল। তাহলে ইমপ্রুভড ইনফ্রাস্ট্রাকচার, ইমপ্রুভ ইনফ্রাস্ট্রাকচার, অ্যাক্সেস টু স্পেশালাইজড সাপ্লাইজ। ধরেন আমার ইলেকট্রিসিটি লাগে, ক্লিন ওয়াটার লাগে আমার প্রোডাকশন করতে। তো আমি যদি গভর্নমেন্ট থেকে বা ইন্ডাস্ট্রি সবাই মিলে যদি একটা সেন্ট্রালাইজ ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট এবং সেন্ট্রালাইজড একটা পাওয়ার প্লান্ট যদি আমি আশেপাশে বসাই নিতে পারি, তাহলে আমার স্বাভাবিক বিদ্যুৎ খরচ কম পড়বে, পানির খরচ কম পড়বে। তখন কি আমার কিন্তু আমি অল্প মূল্যে আমি দ্রব্যটা উৎপাদন করতে পারবো, অল্প মূল্যে দ্রব্য উৎপাদন করতে পারলে আমার লাভ বেশি হবে। সো এটা হচ্ছে যে একটা ইন্ডাস্ট্রি অ্যাজ এ হোল কিভাবে বেনিফিট হইতে পারে, সেটা হচ্ছে এক্সটার্নাল ইকোনমিক্স অফ স্কেল। যে সবাই মিলে আপনারা একা একা একটা পাওয়ার প্ল্যান্ট করা তো ইম্পসিবল, বা করতে গেলে হিউজ কস্টের উপর, সবাই মিলে একটা পাওয়ার প্ল্যান্ট করলো যাতে কম পয়সা আমি বিদ্যুৎ পাই। একা একা ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপন করা মানে খুবই ব্যয়বহুল। তো আমি সবাই মিলে করলাম ওই ইন্ডাস্ট্রির জন্য, বা গভর্নমেন্ট করে দিল। তো সেটা হচ্ছে এক্সটার্নাল ইকোনমিক্স অফ স্কেল। তো আমি এই মিটিং তো শেষের দিকে, আমি জাস্ট এই সংক্ষিপ্ত এটা actually শেষ করে দিয়ে আমি আপনার ইয়ে দিয়ে দিচ্ছি, মানে ছেড়ে দিচ্ছি। দেখেন, ইম্প্যাক্ট, এই ইকোনমিক্স অফ স্কেলের ইম্প্যাক্টটা কি, মানে প্রভাবটা কি প্রোডাকশনের উপর। এই প্রোডাক্ট একদম সহজ কথা, যে আপনার প্রোডাক্টের কস্ট কম পড়বে, উৎপাদন উৎপাদন খরচ কম পড়বে, এবং ইফিসিয়েন্সি বাড়বে। যদি আপনি ভালো মেশিন ইউজ করেন, ভালো দক্ষ শ্রমিক ইউজ করেন, তাহলে অল্প সময়ে বেশি প্রোডাকশন হবে। তো এফিসিয়েন্সি